রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে জেনারেল সায়েন্সে আজকের আমরা করছি অষ্টম ক্লাস। আজকের আমরা শিখব কার্যক্ষমতা শক্তি। আগের দিন নিউটনের সূত্র, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি। আজকের আমরা নতুন অধ্যায় কার্যক্ষমতা শক্তি। কার্য কি জিনিস, কি বলছে যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তার মানে বল প্রয়োগ করব, বলের সরণ ঘটবে, তখনই বলা হবে কার্য। হ্যাঁ, কিছু না কিছু কার্য করা হয়েছে, সিম্পল ডেফিনেশন। তার মানে কি বলছে, বল একটি বস্তুর ওপর দুই ভাবে কাজ করে। তার মানে কাজ করতে গেলে বল লাগবে, বল লাগবে মানে নিউটনের সূত্রে যে বল পড়েছি সেই বলই লাগবে। বল ছাড়া কার্য করা সম্ভব নয়। তাহলে বল বস্তুর ওপর দুই ভাবে কাজ করছে। কিভাবে? এক নম্বর অপশন বলছে বলের পক্ষে কাজ করা বা বল দ্বারা কাজ করা। কি কনসেপ্ট? কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয়। এই কথার মানে কি বলছে, ধরো এই একটা বস্তু, ওকে, এর উপরে বল প্রয়োগ করলাম, পি বল প্রয়োগ করলাম, আর বস্তুর সরণ ধরে নিলাম আমার এখানে হলো। তাহলে বল প্রয়োগ করলাম এই দিকে, সরণও ঘটলো আমার এই দিকে। তাহলে সেইটাকে কি বলবো? না এই বলের পক্ষে কার্য বা বল দ্বারা কার্য। ক্লিয়ার হলো? নেক্সট কি বলছে, যে বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য এখানে দেখো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ কি হচ্ছে, না প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটছে। কি রকম ব্যাপার? তার মানে এই একটা বস্তু তুমি বল প্রয়োগ করছো এই দিকে, তাই তো, কিন্তু দেখা যাচ্ছে বস্তুর সরণটা কি ঘটলো, না উল্টো দিকে ঘটলো। তাহলে কি হয়ে গেল? এইটাকে বলবো যে বলের বিরুদ্ধে কার্য। এইগুলোর পরপর উদাহরণ কি আমরা পড়বো নেক্সট ক্লাসে। আজকে শুধু ডেফিনেশন গুলো বলে দিচ্ছি কাকে কি বলে। ওকে, তার মানে এইটা হয়ে গেল উল্টো দিকে গেল, তাহলে তখন তাকে বলবো আমরা কি, না যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা কি কোথায় চলে যাব, না একক। একক বা পরিমাপ। ধরো এই যে বলের পরিমাপটা কি করব আমরা, বলের পরিমাপ। ঠিক আছে, তাহলে বলের পরিমাপ কি? তাহলে বলের পরিমাপ বলছি, সরি, কার্যের পরিমাপ, কার্য করছি। তাহলে কার্যের পরিমাপ আমরা এখানে বার করব। বলো কি হবে? তাহলে কার্যের পরিমাপ আমাদের বার করতে গেলে কার্য মানে আলটিমেট হয়ে যাচ্ছে বল, তার সাথে কি, না সরণের গুণফল। তাহলে বল আর এই সরণ কি করছিলাম আমরা, করছিলাম বল প্রয়োগ করছিলাম আর বস্তুর সরণ ঘটছিল, এদের গুণফলটাই হলো কার্যের পরিমাপ। তাহলে কার্যের পরিমাপ হলো বল ইন্টু সরণ। খুব ভালো কথা। এখানে একটা জিনিস তাহলে বলে রাখি, যে এই যে প্রথম এক্সাম্পলটা কি ছিল, যে বল প্রয়োগ করলাম, বলের সরণ ঘটলো ওই দিকে। এইটা কি ঘটলো, বলের বিরুদ্ধে বল প্রয়োগ করলাম, সরণ তার উল্টো দিকে ঘটলো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এমন একটা কন্ডিশন তো আসতে পারে। কি কন্ডিশন? ধরো এই একটা বস্তু, তার উপরে এইভাবে অ্যাঙ্গেল করে মানে কোণ করে তো বল প্রয়োগ হতে পারে, হ্যাঁ কি না? আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে কি, এই এটা কি মেঝে, মাটি, তার উপর একটা বস্তু আছে, বলটা মাটি মানে কি, ধরো এই পর্যন্তই আছে, ওকে। তাহলে আমি তো এইভাবে অ্যাঙ্গেল করে বলটা প্রয়োগ করতে পারি। তার মানে বল প্রয়োগটা আমার এর সাথে কি, না থিটা কোণে থাকতে পারে তো, হ্যাঁ কি না? তখন তাহলে কি হবে? তাহলে আমার কার্যের পরিমাপ এটাই এসে দাঁড়ালো। তাহলে কার্যটাকে কি দিয়ে লিখি, ডব্লু দিয়ে লিখি, বলটাকে কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি, আর সরণটাকে এস দিয়ে লিখি। তাহলে এইটা গেল আমার কার্যের পরিমাপ। কিন্তু যখন আমরা এইভাবে অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করব, তাহলে তার একটা উপাংশ মানে দুটো উপাংশে ভাগ হয়ে যায়, একটা অনুভূমিক মানে ভূমি বরাবর। আমরা এখন দুটো উপাংশ দরকার নেই, একটা উপাংশ জানলেই হবে, যে সরণটা বস্তুর সরণটা আমার এখানে ঘটলো। তাহলে সরণটা যেদিকে ঘটলেছে সেই দিকে এই পি বলের
উপাংশ কত, সেই বলে পি উপাংশ হলো পি কস থিটা। তার মানে আলটিমেট এইটা যেমন একটা আমার ফর্মুলা এসে দাঁড়ালো, কিন্তু এর মডিফাইড বা অরিজিনাল ফর্মুলা তাহলে কি দাঁড়াবে বলতো? এই পির জায়গায় না লিখে কি লিখবো? পি কস থিটা ইন্টু এস। ক্লিয়ার? তার মানে এইটা এইরকম ভাবে লেখা যেতে পারে, কস থিটাটা একটু পরে লেখা যেতে পারে পি ইন্টু এস ইন্টু কস থিটা। তার মানে আলটিমেট দাঁড়ালো এইটা। তাহলে কার্যের পরিমাপ আমরা পেয়ে গেলাম। ওকে, এখন এই থিটার কি কাজ সেটা আমরা পরে আসছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে বল ইন্টু সরণ। বলটা যখন অ্যাঙ্গেলে কাজ করবে তখন আমাদের কি থিটা যোগ হবে কস থিটা, তাহলে আলটিমেট পি ইন্টু এস ইন্টু কস থিটা, এইটা হয়ে গেল আমাদের কার্যের পরিমাপ। ক্লিয়ার? তারপরে এখানে চলে যাব কোথায় না এককে। খুব ভালো ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বল ইজিক্যাল টু, সরি বল লিখছি কেন খালি, কার্য। তাহলে কার্য ইজিক্যাল টু আমরা লিখলাম বল ইন্টু কি সরণ। তাহলে একক যদি আমি বলি, এবার বলো এসআই একক কি হবে? বলের এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন। সরণের এসআই একক কি? বলো মিটার। তার মানে আলটিমেট কার্যের এসআই একক কি দাঁড়ালো? নিউটন ইন্টু মিটার। এই নিউটন ইন্টু মিটারটাকে কি বলে? নিউটন ইন্টু মিটারটাকেই বলে জুল। তাহলে কার্যের এসআই একক কি দাঁড়ালো? জুল। এবার যদি বলি এক জুল বলতে কি বোঝায়, আমি যদি লিখি এক জুল বলতে কি বোঝায়, এক জুল বলতে বোঝায় যদি কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করা হয় আর বস্তুর সরণ যদি 1 মিটার হয়, তাহলে যে কার্য করা হয় তাহলে তাকে বলা হয় 1 জুল কার্য করা হয়েছে। তাহলে এগুলো কি একক করছি না পরম একক, মানে আলটিমেট যেটা ব্যবহার করা হয় সেইটাই হচ্ছে কি না তাদের নামে, বিজ্ঞানীদের নামে। তাহলে এটা হলো পরম একক। পরম একক বলতে ফিক্সড, একেবারে একেবারে ফিক্সড, এটাই পরম একক। এবারে আরেকটা একক আছে, আসছি সেই কারণেই বললাম আর কি। এরপরে যদি বলি আমি সিজিএস কি হবে? সিজিএস একক। তাহলে বলের সিজিএস একক কি হয়ে যাবে আমাকে বলো? ডাইন। আর সরণের সিজিএস একক কি হয়ে যাবে না সেমি। তার মানে হয়ে গেল ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটারটাকে কি বলে? ডাইন সেন্টিমিটারটাকে বলে আর্ক। ভালো করে মনে করে দেখো, সিজিএস একক হয়ে গেল আমার ডাইন সেন্টিমিটার, আর এটাকেই বলে আর্ক। ক্লিয়ার? ব্যাস ক্লিয়ার। এরপরে আমরা একটা জিনিস শিখবো কি, যে এই জুলের সাথে আমাদের আর্কের কি সম্পর্ক, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ শিখবো। তার মানে আমি যদি এইটা যদি একটুখানি মডিফাইড করি, তাহলে দাঁড়াও, আমি যদি পুরোটা যদি নিচের দিকে আনার দরকার নেই, ওকে কোনো অসুবিধা নেই, আমি এখানেই করছি, তোমরা বুঝতে পারবে যে এইটাকে আমি পরে নিয়ে আসছি। ওকে, তাহলে 1 জুল মানে কত আসলো? যে 1 নিউটন আর 1 মিটার। তাহলে আমি এইটাকেই এইভাবে লিখছি 1 নিউটন। 1 নিউটনটাকে যদি আমি ডাইনে নিয়ে যাই, ভালো করে আগের ক্লাসে মনে করে দেখো কি হয়, 1 নিউটনটাকে ডাইনে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার কি হয়ে যায় 5 ডাইন। আমি কিন্তু এমন এমন চ্যাপ্টার পর পর করাচ্ছি যাতে একে অপরের রিলেটেড, কেউ কারোর থেকে বাদ দেওয়া যাবে না আর কি। ক্লিয়ার? তাহলে ডাইন। এবার তুমি বলো মিটার, এই মিটারটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই কি হয়ে যাবে? 100, 100 মানে কত? 10 স্কোয়ার সেন্টিমিটার। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 10 এর পাওয়ারে 5, 10 এর পাওয়ারে 2, 10 এর পাওয়ারে 7। তাহলে কি এসে পড়ে আছে দেখো? ডাইন পড়ে আছে, আর ইনটু কি পড়ে আছে? সেমি পড়ে আছে। এরপরে আমাকে বলো ডাইন সেমিটাকে কি বলে? এই তো এক্ষুনি বললে ডাইন সেমিটাকে আর্ক বলে। তার মানে আলটিমেট দাঁড়িয়ে গেল 10 টু দি পাওয়ার 7 আর্ক। ক্লিয়ার? তাহলে 1 জুল মানে কি এসে দাঁড়ালো? 10 টু দি পাওয়ার 7 আর্ক। যা যা বক্স করছি সেগুলো কিন্তু অবভিয়াসলি কিন্তু মুখস্থ রাখতে হবে একেবারে। এরপরে কি বলেছে দেখো? অভিকর্ষীয় একক। তাহলে আগেরটা কি বলেছিলাম? যে দেখো পরম একক বলেছিলাম, তাই না? আর এইটাকে আমরা বলছি যে অভিকর্ষীয় একক। কেন আমরা বলছি অভিকর্ষীয় একক? কারণ এখানে অভিকর্ষীয় ত্বরণটা আমার অ্যাড হয়ে যাবে, জাস্ট এই কারণে। ওকে, তাহলে এখানে যদি আমাদের তাই অ্যাড হয়,
তাহলে কি জিনিস, দেখো বলের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম, কি বলেছিলাম, যে এখানে দেখো 1 গ্রাম সেন্টিমিটার মানে 981। কি কারণে, শুধুমাত্র জি এর মান কত 981, তাই এখানে 981 অ্যাড হয়ে যাবে। যারা আগের ক্লাস করনি তারা কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে, আমি জাস্ট আর বোঝালাম না এখানে। ঠিক আছে, এটা নয় বুঝিয়ে দিচ্ছি যে এমকেএস পদ্ধতি বা এস কি বলছে। দেখো 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার ওপরে তুলতে, তাহলে 1 কিলো বস্তুকে ভরকে যদি অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার ওপরে তুলতে যে কার্য করা হয় তাকে কি বলছে না কিলোগ্রাম ভার বলে। এবার 1 কিলোগ্রাম ভার বলতে এই দেখো 9.8 জুল। 9.8টা কি করে আসলো, জি এর মান, অভিকর্ষজ ত্বরণ মান জি 8 জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে জি এর মান, সেই জি এর মানটা যায় গুণ হয়ে যায়, আর কিছুই নয়। তার মানে অভিকর্ষের এককের সাথে এই দেখো জি গুণ করলে, অভিকর্ষীয় এককের সাথে জি গুণ করলে আমার কার্যের পরম একক চলে আসে। ক্লিয়ার? এই আর্কটা কি পরম একক, জুলটা কি পরম একক, তাহলে অভিকর্ষীয় এককের সাথে এই জি গুণ করলে আমার চলে আসে কি একক না পরম একক। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত আমাদের একটা পাঠ হলো। এরপরে একটা জিনিস জানবো যে এই যে সূত্রটা আমরা লিখেছিলাম ভালো করে মনে করে দেখো, যে W ইজিক্যাল টু পি ইন্টু এস কস থিটা, এইটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে কি, দেখো একটা বস্তু এর আছে, এইভাবে আমি বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ যদি করি তাহলে বস্তুর সরণ ঘটলো, বস্তুর সরণ যদি ঘটে তাহলে থিটার মান, বস্তুর বল আর সরণ একই দিকে যাচ্ছে, তাহলে থিটা কত ডিগ্রি, থিটা হয়ে গেল 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এখানে লিখতে হবে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, থিটা হচ্ছে কি কত 0 ডিগ্রি। তাহলে ডব্লিউ ইজিক্যাল টু আমাকে বলো কস থিটার মান কত, কস 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 হয় কস 0-র মান কত 1। তাহলে ডব্লিউ ইজিক্যাল টু পি ইন্টু এস, তাহলে আলটিমেট দাঁড়িয়ে গেল কি, থিটা যখন 0 হয় উপযুক্ত যে কার্য সেটা হচ্ছে কি বল ইন্টু সরণ। এবার 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন কি করব, আমি বস্তুর ওপরে বল প্রয়োগ করছি, বস্তুর সরণ ধরো এই দিকে ঘটলো, মানে এই দিকে ঘটলো, তাহলে বস্তু কত ডিগ্রিতে আছে, এটা কত ডিগ্রি বলো, বস্তুর বল আর কত ডিগ্রি, বস্তুর বল আর সরণ 90 ডিগ্রিতে আছে, হ্যাঁ কি না? তাহলে বল প্রয়োগ করছি একদিকে, বস্তুর সরণ ঘটছে 90 ডিগ্রিতে। তাহলে আমরা কি জানি, যখন থিটা ইজিক্যাল টু ধরো 90 ডিগ্রি, তাহলে তখন কস থিটা মানে কস 90 ডিগ্রির মান কত 0। তাহলে ডব্লিউ ইজিক্যাল টু আমরা কি জানি পি এস কস থিটা। এবার বলো কস 90 ডিগ্রি যদি 0 হয় তাহলে কস থিটার মান কত হয়ে গেল 0। তাহলে কস থিটার যদি মান 0 হয়ে যায় পুরো রাশিটার মান হয়ে গেল 0, তাহলে কার্য কি হয়ে গেল 0। তার মানে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলের সরণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার কৃতকার্য কি হয়ে যায় 0। 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন হলো আমি একটা বস্তু নিলাম, আমি বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু বস্তুর সরণ ঘটে গেল আমার এই দিকে উল্টো দিকে। তার মানে দেখো বল প্রয়োগ করছি এই দিকে আর বস্তুর সরণ ঘটছে এই দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তার মানে যখন থিটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তখন কস থিটা মানে কস 180 ডিগ্রির মান কত -1, -1 যদি হয় তাহলে পি ডব্লিউ ইজিক্যাল টু পি এস কস কত ডিগ্রি হয়ে যাবে, কস 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি মানে -1, তার মানে -1 হয়ে গেলে আলটিমেট কি হয়ে যায় পি ইন্টু এস মাইনাস পি ইন্টু এস হয়ে যায়। এরপরে জিনিসটা কি কনসেপ্টটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তাহলে সিম্পল জিনিস সিম্পল ভাবে বলছি, এবং যা যা বক্স করছি সেইগুলো কিন্তু অবশ্যই কি করতে হবে না নোট করতে হবে। ক্লিয়ার? তার মানে এই যে 2 নম্বর কন্ডিশনটা কি এসছে বলতো, 2 নম্বর কন্ডিশনটা এসছে ডব্লিউ ইজিক্যাল টু 0। এই যে যখন ডব্লিউ ইজিক্যাল টু 0 একেই বলে কার্যহীন বল। দেখো বস্তুর ওপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয়
তখন ওই বল কোনো লম্বভাবে মানে কি 90 ডিগ্রি, সেটাই কোনো কার্য করে না, এই বল তখন কার্যহীন বল বলে। তাহলে বস্তুর বলের অভিমুখ বস্তু সরণের সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। তার মানে 2 নম্বর ছবিটায় হচ্ছে কি কার্যহীন বলের ছবি। ক্লিয়ার? ব্যাস। এরপরে যদি বলি আমি এই যে বলের পক্ষে কার্য, তাহলে বলের পক্ষে যদি কার্য বলি একটা তুমি জিনিসকে, একটা রোলারকে তুমি হাত দিয়ে ঠেললে, ঠেলার পরে এ গড়ি গড়ি চলে আসলো, এটা কি হলো? এটা হচ্ছে কি এই বল দ্বারা কার্য, বল করলে যেদিকে প্রয়োগ করলে সরণ করলো এই দিকে। এর একটা দিকে উদাহরণ যদি বলো দেখি, এর উদাহরণটা আমি তাহলে কি রেখে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম, কমেন্টে লিখে দিও এর উদাহরণটা কি হবে। ওকে, এটা বললাম। এরপরে চলে যাব সিম্পল জিনিস, সেটা হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতাটা কি বলছে যে দেখো, কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে, কার্য করা বলতে আলটিমেট আমরা এক্ষুনি শিখলাম ডব্লু, তার হারকে, হার বলতে কি বোঝা, হার বলতে টাইমের সাপেক্ষে বোঝায়, তাই তো। এই দেখো ডব্লু কাজ করলে 1 সেকেন্ডে W/T, তার মানে আলটিমেট ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু তাহলে কি হয়ে গেল যে কার্য বাই সময়। সিম্পল জিনিস। ওকে, ব্যাস। এরপরে আমরা যদি বলি এককে যদি চলে যাই, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কি কার্যের পরিমাপ হয়েছে, কার্যের একক হয়েছে। এরপরে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি রাশি কি হবে। তাহলে বল কি ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, তাই তো। বলও ভেক্টর রাশি, সরণ ভেক্টর, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কি হয়ে যায় না স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে স্কেলার রাশি। তাহলে কার্য কার্য হয়ে গেল স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে এটা এবার যদি বলি মাত্রা, হ্যাঁ এখনো তো মাত্রা বাকি আছে, তাহলে মাত্রা কি হবে বলো। এই দেখো বলের মাত্রা কি ছিল, বলের মাত্রা ছিল এম এল, এম এল, তারপরে কি ছিল T⁻², আগের দিনের ক্লাসে করেছিলাম। তাহলে বলের মাত্রা হয়ে গেল আমার mL T⁻², তার সাথে সরণ গুণ হচ্ছে, সরণ গুণ হচ্ছে মানে, সরণ মানে কি মিটার, তো ডিস্টেন্স, সরণ মানে তো একটা লেন্থ, তার মানে কি হয়ে যাবে ইনটু আবার এল গুণ হয়ে যাবে। তাহলে ফাইনাল কি দাঁড়ালো, এম এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এল এল গুণ করলে কি হয়ে গেল L², আর টি এর পাওয়ারে কি হয়ে গেল -2। তাহলে রাশি জেনে নিলাম, মাত্রা জেনে নিলাম, একক জেনে নিলাম। ক্লিয়ার? ব্যাস। এরপরে চলে যাব আমরা ক্ষমতা। তাহলে এবার আমাকে বলো ক্ষমতা, তাহলে মাত্রা কি আসবে বলো। মাত্রা, কার্যের মাত্রা কি শিখলাম এক্ষুনি আমাকে বলো, কার্যের মাত্রা আমি তো এক্ষুনি শিখলাম, কোথায় গেল, হ্যাঁ এম। তাহলে এইভাবে পরপর তোমাকে মনে রাখতে হবে, পরপর রিলেটেড আর কি, mL²T⁻², হ্যাঁ কি না। তার মানে এখানে মাত্রা হয়ে গেল কার্যের কি mL²T⁻², আর এখানে সময় দিয়ে ভাগ করব, আবার একটা সময় চলে আসলো টি। এবার এইটি ওপরে উঠে গেলে কি হয়ে যাবে, তার মানে -1 হয়ে গেল, সরি m+1 হলো, L² হলো, আর এইটিটা ওপরে উঠে গিয়ে আবার কি হয়ে যাবে মাইনাসের সাথে আর একটা মাইনাস, তাহলে -3। তাহলে ক্ষমতার মাত্রা কি এসে দাঁড়ালো, এইটা কিন্তু বক্স করে দিলাম এইটা। এবার তাহলে কি আসবে রাশি, রাশি বলো স্কেলারটা কার্য কি, কার্য আমাকে বলো কি রাশি, কার্য হচ্ছে কি আমার স্কেলার রাশি, কার্য তো স্কেলার রাশি, আর সময় তো স্কেলার রাশি, স্কেলার ভাই যেহেতু স্কেলার, তাহলে কি হয়ে যাবে রাশি হয়ে যাবে না স্কেলার রাশি। তাহলে ক্লিয়ার হয়ে গেল স্কেলার রাশি। এরপরে চলে যাব আমরা কোথায় না এককে চলে যাব, তাই তো। এরপরে তুমি যদি এককে যাও, একক, তাহলে আমাকে বলো কার্যের একক কি, এসআই একক বলো। কার্যের এসআই একক কি হবে, কার্যের এসআই একক এক্ষুনি পড়লে জুল, আর সময়ের এসআই একক কি হবে, এসআই একক যাই হোক তাহলে সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডটাকে কি বলে, জুল পার সেকেন্ডটাকে বলে ওয়াট। তার মানে আলটিমেট কি জিনিস দাঁড়ালাম, যে এসআই একক দাঁড়ালো জুল পার সেকেন্ড, আর এটাকেই বলে ওয়াট। তাহলে সিজিএস একক তাহলে কি হয়ে যাবে না আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। ক্লিয়ার হলো এই পর্যন্ত?
আশা করি কোনো রকম ভাবে অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, এরপরে যদি আরেকটা জিনিস বলা যেতে পারে, কি বলতো, হর্স পাওয়ার বলে একটা কথা আছে, হ্যাঁ কি না? হর্স পাওয়ার বলে কথা, তাহলে হর্স পাওয়ারটা কিসের একক? হর্স পাওয়ারটা এফপিএস পদ্ধতি, ঠিক আছে। আমি যদি না ক্ষমতা শক্তি যাব না, আগে আমরা তাহলে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গিয়ে এখনো বাকি আছে, তবে আমরা এই জিনিসটাতে যেতে পারবো, তাই না? কারণ এখনো পর্যন্ত এই পার্টটা আমরা এখনো পড়বো। ক্লিয়ার? দেখো কি বলছে, যে এখানে আমরা টুকুনি পড়লাম না, এটা সিজিএস হিসাব হয়ে গেল, খুব ভালো কথা। এরপরে পড়বো এফপিএস পদ্ধতি। তাহলে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক কি? এফপিএস হলো না এইচপি, বা কি লিখি বাংলাতে, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, তাই তো? হর্স পাওয়ার বলে, খুব ভালো কথা। তাহলে এক হর্স পাওয়ার মানে কি বলবো আমি, তাহলে এক হর্স পাওয়ারের ডেফিনেশন কি হবে বলো? আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, কি বললাম, যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে এক সেকেন্ডে, এক সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে, 1 ফুট ওপরে তুলতে, তাহলে কি বললাম, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন তাকে বলবো 1 হর্স পাওয়ার। ক্লিয়ার হলো? আমি আর পুরো ভাষায় লিখলাম না, বলে দিলাম। তাহলে 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু, আমরা জানি 746 ওয়াট, এইটাও বক্স করে দিলাম। আর এক এইচপি ডেফিনেশনটাও লিখে দিলাম। এইচপি হর্স পাওয়ারের ডেফিনেশন মানে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন তাকে বলে 1 হর্স পাওয়ার। ক্লিয়ার? ব্যাস। এখানে আর অভিকর্ষীয় একক আছে, সেম জিনিস, শুধুমাত্র কি করব, অভিকর্ষীয় একক বলতে আমরা কি জানি না, এর সাথে আমরা কি অ্যাড করে দেবো না, 9.8 সিজিএস হলে 981 গুণ করব, আর এসআই একক হলে 9.81 গুণ করে দেবো। ক্লিয়ার? সেই কারণে ক্ষমতার ক্ষেত্রে আমি নতুন করে আর অভিকর্ষীয় একক বললাম না। এরপরে চলে যাব আমরা শক্তি। শক্তিটা কি বলছে? শক্তি, না না না, আরেকটা জিনিস বাকি আছে, আরেকটা জিনিস, সিম্পল জিনিস বাকি আছে, বোঝাতে হবে। তুমি দেখো, আমি যদি বলি যে ক্ষমতা মানে ক্ষমতা ও বেগ, বেগের মধ্যে সম্পর্ক, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, তাহলে কি হবে বলো? ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, বলতে হবে না, আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ক্ষমতা, তাহলে ক্ষমতা মানে আমরা জানি কি, তাহলে আমরা লিখছি, ক্ষমতা মানে আমরা জানি যে কার্য বাই সময়। ক্লিয়ার? কার্য বাই সময়, কোনো অসুবিধা নেই। এবারে বলো কার্য, কার্য মানে কি জানি, এখানে লিখি, কার্য মানে কি জানি না, বল ইন্টু সরণ, হ্যাঁ কি না, বল ইন্টু সরণ। কার্য মানে কি, বল ইন্টু সরণ, নিচে কি লিখলাম, সময়। ক্লিয়ার? যা আছে পরপর বসিয়ে দিলাম। এরপরে কি জানি, সরণ বাই সময়। এবার আমাকে বলো, সরণ বাই সময়, সরণ বাই সময়, সরণ বাই সময় কি? সরণ বাই সময়, দেখো বেগ, সরণ বাই সময় মানে হলো বেগ, তার মানে বলটা বল রয়ে গেল, আর সরণ বাই সময় মানে হয়ে গেল বেগ। ক্লিয়ার? তার মানে আলটিমেট কি জিনিস দাঁড়ালো? আলটিমেট দাঁড়ালো, দেখ ক্ষমতা আরো একটা তুমি ডেফিনেশন পেলে, মানে বল ইন্টু বেগ। কোনো বস্তুকে কিছু নিউটন বল প্রয়োগ করলে সে যদি এত মিটার পার সেকেন্ডে যদি ওই গতিবেগে যায়, তাহলে তার ক্ষমতাও সেম একই জিনিসই হবে। ক্লিয়ার? এসআই এককে এসআই একক বলবে, সিজিএস হলো জিজিএস। ক্লিয়ার? তাহলে এটাও বলে দিলাম। শক্তি, শক্তিটা কি বলছে? শক্তিটা আর কিছুই নয়, সিম্পল জিনিস, তার মানে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে, তার মানে আমি সিম্পল ভাবে লিখবো যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে, হ্যাঁ কি না, সামর্থ্যকে কি বলে না, শক্তি বলে। ওকে, এবারে এই আলটিমেট পার্থক্যটা কি হলো? তাহলে কার্যের সাথে
ক্ষমতার সাথে দেখো কার্য করার হার কি, ক্ষমতা মানে কি বলছিলাম যে ক্ষমতা মানে কার্য করার হার, রেট কত কাজ করছে, কত সময়ে কাজ করছে, কত সময়ে কাজ করছে, সেটা হচ্ছে কি ক্ষমতা। আর শক্তি হচ্ছে কি যে ক্যাপাবিলিটি, কতটা তার ক্যাপাবিলিটি আছে, কাজ করার সামর্থ্য আছে, সেটাই হচ্ছে কি আমার শক্তি। আলটিমেট যদি বলি শক্তি, আলটিমেট কি জিনিস, শক্তি আর কার্য আর কি হয়ে গেল, একই জিনিস। তাহলে শক্তি আর আমার কার্য কি একই। তাহলে শক্তি আর কার্য যদি একই হয় তাহলে কি হবে, কার্যের একক, তার মানে আলটিমেট কার্যের একক যা হবে শক্তির এককও তাই হবে, হ্যাঁ কি না, হ্যাঁ হবে। কার্যের একক, কার্য কি স্কেলার, হ্যাঁ কি না, স্কেলার রাশি, তাহলে কি হবে শক্তিও কি হবে, শক্তিও কি হয়ে যাবে না স্কেলার রাশি। ক্লিয়ার, একই জিনিস হয়ে যাবে। এরপরে আমাদেরকে শক্তিটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি স্থিতি শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি দেখো বোঝাতে গেলে সিম্পল ভাবে একটা জিনিস বোঝাতে হয়, আর কিছুই নয়। দেখো আমি দুটো করলাম, এই দেখো ওটা তাক করলাম, মানে ধরে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে দুতলা বাড়ি, এটা পাঁচতলা বাড়ি। তাহলে একটা ভর মানে বলকে রেখে দিলাম, পাঁচতলা নয় আর আরো উঁচু করলাম, ধরো 10 তলা করলাম, ওকে। তাহলে এর ওপরে বস্তুটা রাখলাম, তার মানে এইটা তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার মাথায় এই বলটা পড়লো, হালকা বল যা লাগবে, আর এই বলটা যদি তার মাথায় পড়ে কোনটা বেশি লাগবে, উপরেরটা বেশি লাগবে, উপর থেকে যেটা পড়ছে। তার মানে কি হলো, ভর একই। দেখো এরও ভর এম, এরও ভর এম, এখানেও অভিকর্ষীয় ত্বরণে যা পড়ছে এখানেও অভিকর্ষীয় ত্বরণে তাই পড়ছে, তারপরেও কেন লাগছে, কারণ সুতরাং উচ্চতা, সুতরাং একমাত্র কিসের জন্য, যে উচ্চতার জন্য এর শক্তি বেশি অর্জন করছে, হ্যাঁ কি না, শুধু হাইটের জন্য। তাহলে পোটেনশিয়াল এনার্জি সূত্র হলো কি না এম জি এইচ। এম বলতে কি না ভর, জি বলতে কি না অভিকর্ষীয় ত্বরণ, আর এইচ বলতে কি না উচ্চতা। ক্লিয়ার, তাহলে স্থিতিশক্তি আমার হয়ে গেল mgh। এরপরে চলে যাব কোথায় না গতিশক্তি। গতিশক্তিটা কি, গতিশক্তি হলো না হাফ এম ভি স্কোয়ার। দেখো এগুলো যেহেতু প্রমাণ নেই আমাদের সিলেবাসের মাধ্যমে, তো প্রুফ নেই, প্রুফ দরকার নেই। তাহলে যদি বলো আমি আলাদা করে করিয়ে দেবো, আলাদা করে যদি ক্লাস নিতে চাও শিখতে চাও সেটা আলাদা ব্যাপার। তাহলে এম ভি স্কোয়ার, তার মানে কি তুমি একজনকে কি করলে, একটা বল এখান থেকে ছুঁড়ে দিলে, হালকা করে ছুঁড়লে, আর সেম একই জায়গা থেকে খুব জোরে ছুঁড়লে, তাহলে কোনটা গায়ে লাগবে বেশি, যেটা তুমি হালকা করে ছুঁড়লে সেইটা লাগবে নাকি খুব জোরে ছুঁড়লে সেটা লাগবে, জোরে ছুঁড়লে। তার মানে দেখো একই ভর, শুধুমাত্র গতিবেগের চেঞ্জের জন্য তার মধ্যে একটা নতুন শক্তি তৈরি হয়ে যাচ্ছে, সেটাই হলো কি গতিশক্তি। তাহলে গতিশক্তির সূত্র হয়ে গেল কত, হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার। এরপরে আমরা নেক্সট দিনে কিছু আমরা পড়বো স্থিতিশক্তি গতিশক্তির একটু পার্থক্য পড়বো, বা ভরবেগ দিয়ে গতিশক্তি কিভাবে কার কি কম বেশি হয় সেই কনসেপ্ট পড়বো। আর তার সাথে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট করব। আশা করি মোটামুটি না হলেও বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো, আর বাকি কনসেপ্ট যা বাকি থাকলো নেক্সট দিন করাবো, আর তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করালে একদম সলভ হয়ে যাবে।